এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম ও কক্সবাজারে 4টি কেন্দ্রে ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ। গাইবান্ধা ও মাদারীপুরে গত বছরের প্রশ্ন দেওয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ। নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। গণভবনে ঐক্যফ্রন্ট বাদে সব দল। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। মন্তব্য ওবায়দুল কাদেরের। হতাশ নয় দল, জয়ের জন্য লড়াই চলবে বললেন ফখরুল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খেতে বসা নিয়ে বাকবিতণ্ডা। পুলিশ কর্মকর্তাকে পেটালো খাবারের দোকানের কর্মচারীরা। ইকরি মিকরি টুকটুকি আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। ছুটির দিন বিকেলে বই প্রেমীদের ভিড়। সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ও কক্সবাজারের 4টি কেন্দ্রে পুরনো প্রশ্ন সরবরাহ করা হয় পরীক্ষার্থীদের। মাদারীপুরের কালকিনিতে গত বছরের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। গাইবান্ধার পলাশবাড়িতে গেল বছরের প্রশ্নপত্র দিয়ে নৈবেত্তিক পরীক্ষা নেয়ায় ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। সারা দেশে শনিবার একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষা শেষে কেন্দ্রের একাডেমিক ভবনে 14 ও 15 কক্ষের 19 শিক্ষার্থীকে পুরনো সিলেবাসের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানানো হলেও কোনো সুরাহা করা হয়নি। এতে বাধ্য হয়ে ওই প্রশ্নের পরীক্ষা দেয় তারা। সেটা ক সেট, কিন্তু এখানে লেখা 2018 সালের সিলেবাস অনুযায়ী। অনিয়মিতদের প্রশ্নের উপর লেখা হচ্ছে 2018 সালের সিলেবাস অনুযায়ী, কিন্তু আমাদের কক্ষে সবাই নিয়মিত স্টুডেন্ট ছিল। আমাদের কোশ্চেন অনেক কঠিন ছিল, যেগুলো আমাদের সিলেবাস আসছে এগুলো অনেক কঠিন ছিল, আমরা আনসার করতে পারি, আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওদের দাবি হচ্ছে পুনঃ পরীক্ষা নেওয়া হোক, পূর্ণ নাম্বার না চায় না, ওরা পুনঃ পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা এর বিচার চাই, আমরা চাই অবিলম্বে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা তদন্ত করে ব্যবস্থা নেবে। উত্তরপত্র মূল্যায়নে এই বিষয়টি বিবেচনার আশ্বাস শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে সুস্পষ্ট, যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আর শিক্ষার্থীদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ফলাফল প্রস্তুতির সময় এই বিষয়টা আমরা মাথায় রাখবো এবং আমরা কেন্দ্রগুলিকে বলে দিয়েছি যে সমস্ত শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের রোল নম্বর সহ আমাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য। এছাড়া নগরীর মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ পাওয়া গেছে মাদারীপুর এবং গাইবান্ধায়ও। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। এদিকে প্রশ্ন ফাঁস বন্ধে সরকারের সব ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। সকালে কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। পরীক্ষার বাকি আর মাত্র 30 মিনিট, তাই শেষ প্রস্তুতি হিসেবে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিলেন পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। এবারে পরীক্ষার প্রশ্নের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। কোনো সমস্যা হয় নাই, আর প্রশ্ন পরীক্ষা তো আমরা আগেও দিছি, 9এও দিছি, 8এও দিয়ে আসছি, অসুবিধা ছিল না কোনো, সব ঠিক আছে, পারফেক্ট। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃক। কেন্দ্রে কেন্দ্রে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবছর পরীক্ষার আগে অনেকটাই চিন্তামুক্ত ছিলেন অভিভাবকরা। এইবারের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল, আমার মনে হয় এইগুলোর থেকে সরকার উতরিয়ে যাবে। ছেলেরা লেখাপড়া করে তাদের উপযুক্ত মর্যাদা তারা ছিনিয়ে আনতে পারবে। তাদের যে যোগ্যতা, তার যোগ্যতার প্রমাণ তারা
পাবে। পরীক্ষা শুরুর আগে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবছর প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই বলে জানান সাংবাদিকদের। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি অপপ্রচার করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের কোথাও কোনো আমরা নেতিবাচক কোনো খবর আমরা পাইনি। সারা দেশে আমি আশা করি যে কেউ এই ধরনের কোনো অপচেষ্টার সঙ্গে যুক্ত হবেন না। কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পরীক্ষার 25 মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্রের সেট কোড। পরীক্ষা কেন্দ্রের 200 গজে নিষিদ্ধ করা হয়েছে সকলের প্রবেশ। সারা দেশে 28,682টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,333 জন শিক্ষার্থী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে চা চক্রে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল 3:30টার পর গণভবনে যান আমন্ত্রিত অতিথিরা। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি QM বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির কো চেয়ারম্যান GM কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া চা চক্রে যোগ দিয়েছেন। এছাড়া ব্যারিস্টার নাজমুল হুদা ও ইসলামী দলগুলোর জোট নেতারাও চা চক্রে অংশ নিয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও প্রেসিডিয়াম সদস্যরা চা চক্রে উপস্থিত রয়েছেন। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপির জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করতে। তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, তাদের সংসদে এসে নিজ এলাকার মানুষের কথা তুলে ধরা উচিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মহিলা সংসদ যারা আছেন বা ভবিষ্যতে হবেন, তাদের বলতে চাই, আপনাদেরকে পার্লামেন্টে যে জনগণের কথাগুলো বলতে হবে স্পষ্টভাবে। প্রয়োজনে সরকারের সমালোচনা করতে হবে। আপনাদের দলকে পোষা করলে তো হবে না, আপনাদের ভূমিকা রাখতে হবে সমাজের জন্য। বিএনপি এখনো সময় আছে, পার্লামেন্টে এসে আপনাদের অভিযোগগুলো বলেন, জনগণ হয়তো অনুধাবন করতে পারে। পার্লামেন্টে আসুন, কথা বলুন, প্রয়োজনে আমাদেরকে নাজেহাল করুন পার্লামেন্টে। তাহলে কার উপরে আপনি রাগ করে আছেন বলুন দেখেন? চা খেতে যান না, ঠিক আছে, চা খাওয়ার ব্যাপারটা হয়তো অন্য জিনিস। যারা যদি ভুল করেন তাহলে আর বিএনপি কোন মাঠে শক্তিশালী কিছু করতে পারবেন না। একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিজয়ের জন্য লড়াই চালিয়ে যাবে বিএনপি। ন্যায়কে পরাজিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ভয় পাবেন না, সারা দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। এই নির্বাচনে একটা কাজ হয়েছে, বড় কাজ। আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে। হতাশ আমরা হইনি, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, এবং এই জয় ছাড়া আমরা এখান থেকে কখনো পিছিয়ে উঠবো না। এই সংসদ কি মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে কথা বলবে না। কারণ হচ্ছে যে তাদের লোকেরাই এই কাজগুলো করছে। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানোর, কারণ তারা নির্বাচিত নয়। সময় সংবাদে আরো থাকছে। দুর্নীতির মামলার ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকা। রাজধানী থেকে প্রতারক চক্রের 2 সদস্য আটক।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। দুপুরে মেলার পশ্চিম প্রান্তে একটি দোকান থেকে আইসক্রিম কিনে হাজির বিরিয়ানি স্টলে বসে পরিবার নিয়ে খাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা। সেখান থেকে উঠিয়ে দেন হাজি বিরিয়ানির কর্মচারীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে। বিরিয়ানির দোকানের অন্য কর্মচারীরা ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তার উপর। এতে আহত হন পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিবার সহ সেখান থেকে চলে যান তিনি। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে খেতে বাধা দেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হন ওই কর্মকর্তা। দেখছেন সময় সংবাদ। 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে মেয়র পদে 6 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ যাচাইয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যবসায়ী আতিকুল ইসলাম সহ অন্য 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আসছে ডাকসু নির্বাচনে ভোট যুদ্ধ হতে পারে সম্ভাব্য 4 প্যানেলের মধ্যে। ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর প্রগতিশীল ছাত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনকারীরা স্বতন্ত্র প্যানেলে লড়তে পারেন ভোট যুদ্ধে। তবে বয়সসহ নানা সীমাবদ্ধতায় শীর্ষস্থানীয় অনেক নেতার ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় গ্রহণযোগ্য নতুন মুখ বের করাই হবে ছাত্র দলের চ্যালেঞ্জ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। প্রায় 29 বছর পর কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 11 মার্চ ভোট গ্রহণকে সামনে রেখে মিছিলের স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্ভাব্য প্যানেল আর প্রার্থী নিয়ে চলছে জল্পনা কল্পনা। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সমমনা ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চায় ছাত্রলীগ। সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদ আছে সেই ব্যানারে আমরা নির্বাচন করতে চাই। সবার সাথে বসেছিলাম, কথা বলেছি, হোমওয়ার্ক করছি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা আছেন, তাদের সাথে আমরা পরামর্শ করে তারপরে ঠিক করব। বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, মার্ক্সবাদী ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। অন্যান্য যে ছাত্র সংগঠন আছে আমাদের ছাত্র জোটের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা যারা প্রগতিমনা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথেও আমাদের আলোচনা চলছে যে আমরা একটা বৃহত্তর জোটগত একটা প্যানেল দেওয়ার চিন্তা ভাবনা করছি। কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলে প্রধান মুখ হতে পারেন সংগঠনটির সামনের সারির কয়েকজন নেতা। আমরা স্বতন্ত্রভাবে প্যানেল দেব, সাধারণ শিক্ষার্থীদের এক সাধারণ ফ্লেভারটা প্লাস হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের সামনের নেতৃবৃন্দ, দুটো মিলে আমরা একটা চমৎকার বা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্যানেল করব। সম্ভাব্য বাকি সব প্যানেলের আলোচনায় পরিচিত মুখের সমাহার থাকলেও বয়সের কারণে নির্বাচনে লড়ার সুযোগ নেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় কয়েকজন নেতার। ছাত্রদলে যথেষ্ট পরিমাণে কর্মী আছে, যদি রানিং স্টুডেন্ট দিয়েও হয় এর ভিতরে যাচাই বাছাই করে যাদের একাডেমিক রেজাল্ট ভালো, যারা আমাদের ছাত্রদলের রাজনীতিতে যারা এগিয়ে আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। সব ছাত্র সংগঠনেরই প্রত্যাশা ক্যাম্পাসে সহাবস্থান আর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আসছে ডাকসু নির্বাচন হবে জমজমাট। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভালো মানের স্টিকার লাগানো হোটেলেও মিলছে না নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। স্টিকার লাগানোর পরদিনই যেমন তথাকথিত ভালো মানের হোটেলে মিলেছে বাসি খাবার, তেমনি এখনও পরিচ্ছন্ন পরিবেশের ঘাটতি রয়েছে গ্রেডধারী একাধিক হোটেলে। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট।
টয়লেটের পাশেই চলছিল সবজি ধোয়ার কাজ। আচ্ছা, এগুলো কি আপা? এগুলো কি? এগুলো তো কাপড়। তার মানে বাদাম যেখানে ধোয়ান, হালু যেখানে ধোয়ান, সেখানে ধান, কাপড়ও ধান। না, ওই গাছের কাপড় রাইখা গেছে কি ভিজায় রাইখা গেছে। হোটেলের মান কিন্তু এ গ্রেডের। পত্রিকা দেওয়া যায়, মানে কালিয়ালা পত্রিকায়। আবার টক দই ঢাকা হয়েছে পত্রিকা দিয়ে। আমরা দেই নাই, যে দই দিয়ে গেছে সেটাই গেছে। সেখানেই শেষ নয়। এটা তো রাখাটা তো হন নাই, তাই না? লাল কাপড় তো অসুবিধা নেই, তাহলে আমরা এটা পাল্টায় ফেলাবো। রাজধানীর তোপখানা রোডের এই হোটেলের নাম মোঘল দরবার। সম্প্রতি ভোক্তাকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টের মান বিবেচনা নিয়ে গ্রেডিং চালু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নগরীর 18টি হোটেলকে A+ মানে উত্তম এবং 39টি হোটেলকে A অর্থাৎ ভালো মানের বলে স্টিকার দেওয়া হয়। কিন্তু স্টিকার লাগানোর পর দিনই বাসি খাবার সহ নানা অভিযোগে জরিমানা গুনতে হয় 3টি গ্রেডধারী হোটেলকে। এমনকি স্টিকার লাগানোর 10 দিন পরও একই হোটেলে যায় সময় সংবাদ। এটা কি ভাইয়া? তেল, পোড়া তেল। পোড়া তেল কিনে জানি না, রাতে রাখতে ভালো তেল। পোড়া তেল আপনারা ফেলেন না কেন? হ্যাঁ, পোড়া তেল রাখছি ফালাবো। আপনারা তো সবসময় মানে সাডেনলি আয় করছেন। কর্তৃপক্ষ বলছেন স্টিকারযুক্ত হোটেলগুলোতে খাবারের মান তুলনামূলক ভালো, তবে শতভাগ নিরাপদ খাদ্য পেতে এগুলোতেও নিয়মিত অভিযান চালাবেন তারা। জাতিভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশ্বাস করে যে জনমানুষের জন্য তার যে খাবারের উন্নত মান নিশ্চিত করার জন্য অবশ্যই এই মনিটরিং কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকা উচিত। সামান্য কিছু ভুল পাওয়া যাচ্ছে যেগুলা সংশোধনযোগ্য, এবং বলে এসেছি যা ওয়ার্নিং দিয়ে আসা হলো, এরপরে পানিশমেন্ট এবং আমরা স্টিকার ডিগ্রেড করে দেব, মানে নিচের পর্যায়ে নামিয়ে দেব। বলা চলে A+ গ্রেডধারী হোটেলগুলো উচ্চবিত্তের আর A গ্রেডেরগুলো উচ্চ মধ্যবিত্তের। কিন্তু মধ্যবিত্তের এই রাজধানীর বেশিরভাগ মানুষ যে ধরনের হোটেলে খেতে বাধ্য হন, সেগুলোকেও গ্রেডিংয়ের আওতায় আনার দাবি করছেন তারা। অসুস্থ জনশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ইয়ং ছেলেবেলে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলে তাদের কর্মঘণ্টা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কাজ করতে পারতেছে না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এই দুই শ্রেণীতেই এই একই রকম সুবিধাটা চালু করা হোক। স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে BFSA লিখে সার্চ দিলে আপাতত 57টি A+ ও A গ্রেডের হোটেলের তালিকা এবং ঠিকানা পাবেন ভোক্তারা। পর্যায়ক্রমে সব হোটেলকে আনা হবে এই অ্যাপের আওতায়। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জিরো টলারেন্সে রয়েছেন এই নিরাপদ খাদ্য সরবরাহের জন্য, অথবা আপনারাও জিরো টলারেন্সে থেকে সবাইকে সহায়তা করে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের নতুন প্রজন্মকে বাঁচার সুযোগ দেবেন। সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি এবং মানে ভেজাল খাদ্য যাতে না হয় তার জন্য আমরা রেস্টুরেন্টগুলো আমরা গ্রেডিং করছি। সময় সংবাদে আরো থাকছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন ও ইমরুল 4 ক্যাটাগরিতে রাখা হয়েছে 17 জনকে। বিশুদ্ধ ব্রাশের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব RFL বাথরুম ফিটিংস, ভালো চেনেন ভালো কেনেন। দুদক কর্মকর্তা পরিচয়ে দুর্নীতির মামলার ভয় দেখিয়ে বিভিন্ন পদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব 2-এর সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 21টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় চক্রটি 2014 সাল থেকে প্রতারণা করে আসছিল। এ পর্যন্ত তারা প্রায় 500 কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে 35 থেকে 40 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের আরও অন্তত 10 সদস্যকে আটকের চেষ্টা করছে র্যাব। কাউকে ফোন করে বলে যে একটু কাগজ কলম আছে, কাগজ কলম নেন, আমি দুদকের ডিজি বলছি অথবা দুদকের একজন কমিশনার বলছি অথবা দুদকের একজন ডিরেক্টর বলছি, উপপরিচালক বলছি, কাগজ কলম নেন, আপনি একটা মামলা নাম্বার লিখেন। তখন একটা মামলা নাম্বার বললো। যারা যোগাযোগ করেছেন রিপ্লাই দিয়েছেন যে দেখেন এটা ম্যানেজ করেন, আমি এটা আপনার সাথে কোথায় যোগাযোগ করবো, কীভাবে যোগাযোগ করবো। তখনই বলছে ঠিক আছে, কিছু খরচ আছে, খরচ দেন, খরচ লাগবে। তো ওই খরচটা আচ্ছা ঠিক আছে পাঠাবো। তখন খরচ পাঠিয়ে দিলে তো এরপরে সে তো যে করেছে সে ওই 20,000 টাকা দিয়ে মনে করে যে আমার ফাইলটা মতো চাপা পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সহ সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশের কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন
আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2018 সালে দেশের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডাচ বাংলা ব্যাংক এই বৃত্তি তুলে দিয়েছে। সারা দেশ থেকে 3,986 জন শিক্ষার্থী এই বৃত্তি পেল। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR ফান্ড থেকে 30% অর্থ শিক্ষা খাতে ব্যয় করতে বেসরকারি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাকরিতে প্রবেশের বয়স 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে মানববন্ধন করেন কমিটির সদস্যরা। এ সময় তারা নানা যুক্তি ও মতামত তুলে ধরে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে চাকরির বয়স 35 বছর করার যে অঙ্গীকার রয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এছাড়া দেশের বেকারত্ব দূর করতে এর কোনো বিকল্প নেই বলেও জানান তারা। মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক MA আলী বলেন, আগামী মাসে দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহর ছিল আজ। এবারও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র শিশুদের জন্য আয়োজন করা হয় বইমেলার শিশু প্রহর। সিসিমপুরের হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মেতেছিল শিশুরা। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরাও ছোটবেলা থেকে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে যান মেলায়। স্নিগ্ধ সকালে শিশুদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। এবারের বই পার্বণের প্রথম শিশু প্রহর পরিণত হয় শিশু রাজ্যে, যেখানে সবাই রাজা। শিশুদের বিনোদন দিতে মেলায় ছিল সিসিমপুরের হালুম ও টুকটুকি। প্রিয় চরিত্রগুলো নাচ গানে খুদে পাঠকদের আনন্দে ভাসায়। আরো ভালো লাগছে, আমি সরাসরি শুনতে পাচ্ছি। অনেকগুলো বই কিনেছি, তারপর ঘোরাফেরা করছি, ওইখানে খেলাধুলা করছি। আমার মা বাবার সাথে এসেছি, তাদের সাথে মজা করতে খুব ভালো লাগছে। যেগুলো বই আছে অনেকগুলো, এগুলো আমার ভালো লাগছে। আমি, আমার বাবা মা, আমার সিস্টার, আমি ওদের সাথে এসেছি। বিশেষ এই আয়োজন শিশুদের মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবকরা। এই টাইপের অ্যাক্টিভিটি শিশুদের মানসিক বিকাশে অবশ্যই অনেক হেল্প করবে। অনেক বাচ্চা আছে মেলামেশা করতে পারে, শেয়ার করতে পারে, খেলতে পারে। সারা দেশে গত 3 বছর ধরে শিক্ষার্থীদের বই পড়ার উৎসাহ জুগিয়ে আসছে কৈশোর তারুণ্যের বই মেলা। শিশু চত্বরে কৈশোর তারুণ্যের বইমেলার সাথে যুক্ত লেখক, প্রকাশক ও খুদে পাঠকদের সম্মিলনের আয়োজন ছিল। শিশুদের দোরগোড়ায় বই নিয়ে যাওয়া এই আয়োজন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। বইকে একেবারে ক্লাসরুমের পাশে টেবিলে থরে থরে সাজানো হলো। ক্লাস থেকে বেরিয়েই ছেলেটা বইটাকে দেখছে, মেয়েটা বইটাকে দেখছে। বাহ, এই যে প্রবণতাটা, উদ্দেশ্যটা, ইচ্ছেটা, এটা খুব বড় ব্যাপার মনে করি। এদিকে প্রকাশনা প্রতিষ্ঠান ইকরিমিকরিতে ছিল ছবি আঁকার বিশেষ আয়োজন। এর মধ্য দিয়ে শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আয়োজকরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। লিটন ও ইমরুল সহ 12 জনকে মূল চুক্তিতে রেখে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করল বিসিবি। এবার রুকি ক্যাটাগরিতে রাখা হয়েছে 5 জনকে। এদিকে পূর্বাচলে স্টেডিয়ামের জন্য প্রায় 37.5 একর জমি পেয়েছে ক্রিকেট বোর্ড। আজ সভা শেষে এসব কথা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে আছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। এই ক্যাটাগরিতে মোস্তাফিজ ও রুবেলের পাশাপাশি জায়গা পেয়েছেন ইমরুল কায়েসও। এছাড়া B ক্যাটাগরিতে আছেন মুমিনুল, মিরাজ, তাইজুল ও লিটন। এছাড়া রুকি ক্যাটাগরিতে আছেন রনি, রাহি, সাইফুদ্দিন, নাইম হাসান ও খালেদ।
আগের চুক্তিতে থাকলেও এবার জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। এদিকে পূর্বাচলে 50,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণের জন্য 37.49 একর জমি বরাদ্দ পেয়েছে ক্রিকেট বোর্ড। 3 বছরের মধ্যেই এ স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ করতে চায় বিসিবি। এছাড়া বিপিএল এর ফাইনাল দেখতে 6 থেকে 9 ফেব্রুয়ারি বাংলাদেশে থাকবেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের কথাও জানান বিসিবি সভাপতি। জানাবো বিপিএল এর খবর। আসরে টিকে থাকার লড়াইয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এই মৌসুমটাও দুর্দান্তভাবে শুরু করেছিল ঢাকা, কিন্তু টানা 5 ম্যাচে হেরে বেশ বিপাকে পড়েছে সাবেক চ্যাম্পিয়নরা। 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে সাকিবের দল। সমীকরণ বলছে শেষ 4-এ জায়গা করে নিতে খুলনার বিপক্ষে ডায়নামাইটসের জয়ের বিকল্প নেই। তাই বাঁচা মরার লড়াইয়ে জ্বলে উঠতে চাইবেন সাকিব, রুবেল, পোলার্ড, আন্দ্রে রাসেলরা। অন্যদিকে এরই মধ্যে এবারের আসর থেকে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মাহমুদুল্লাহর দল। তাই নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় নিয়ে আসর শেষ করতে চাইবে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম ও কক্সবাজারে 4টি কেন্দ্রে ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ। গাইবান্ধা ও মাদারীপুরে গত বছরের প্রশ্ন দেয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ। নির্বাচনের আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। গণভবনে ঐক্যফ্রন্ট বাদে সব দল। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। মন্তব্য ওবায়দুল কাদেরের। হতাশ নয় দল, জয়ের জন্য লড়াই চলবে বললেন ফখরুল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খেতে বসা নিয়ে বাকবিতণ্ডা। পুলিশ কর্মকর্তাকে পেটালো খাবারের দোকানের কর্মচারীরা। ইকরি টুকটুকি আর হালুমে জমজমাট বইমেলার প্রথম শিশু প্রহর। ছুটির দিন বিকেলে বই প্রেমীদের ভিড়। এই ছিল এখনকার মতো।